এই পার্টের শুরুতে আমরা জেজেকে তার ক্লাসরুমে বসে থাকতে দেখি। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে কি পরিমাণে মারামারি হয়েছিল। এই বিষয়গুলো নিয়েই সে চিন্তা করছিল। একবার সে ইউরির দিকে তাকায় আর একবার কেইফারের দিকে তাকায়। ভাবছিল যে তার কি করা উচিত। তখন টিচার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার। সে এইভাবে বসে আছে কেন? তখন টিচার তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দিতে পারে না। কেইফার তখন তাকে বলে যে কি হয়েছে তোমার? প্রশ্নের উত্তর কেন দিতে পারলে না? ক্লাসে কেন মনোযোগী ছিলে না? তারপর টিচার ক্লাস থেকে চলে যায়। আর ইউরি তার কাছে আসে আর তাকে বলে কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একদমই মনোযোগী নয়। সে তখন বলে আচ্ছা আমি আসছি। যে বাসায় ফেরার পর সিয়েন তাকে আবদার করে যে তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসতে। তখন সে তাকে জানায় যে আমি এখন বাহির থেকে এসেছি, এখন আমি পারবো না। তোর যা ভালো মনে হয় তুই গিয়ে খেয়ে নে। তখন সে বলে প্লিজ তুই আমার বড় বোন না, তুই আমার জন্য আনতে পারবি না? তখন সে বলে দেখ ১৭ বছর বয়স পর্যন্ত তুই সবকিছু একা সামলাচ্ছিস, তাহলে এখন কেন নিজের জন্য খাবার আনতে পারবি না? তখন সে বলে যে না আমার আসলে ভালো লাগছে না, তুই এক কাজ কর আমাকে খাবার এনে দে, আমি তোকে টাকাও দিয়ে দিব। কিন্তু সে তাকে খাবার এনে দিতে চায় না। তখন সিয়ান বলে আচ্ছা তুই যখন খাবার এনেই দিবি না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর তোর কাছে থাকবো না। এই কথা বলে সে তার কাপড় গোছাতে শুরু করে। শেষ পর্যন্ত যে বাধ্য হয়ে বলে আচ্ছা এখন আমাকে ব্ল্যাকমেল করতে হবে না, আমি যাচ্ছি তোর জন্য খাবার আনতে। তারপর তাদের দুই ভাই বোনের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়। সিয়েন ইউরিকে বলে তোর কাছ থেকে কিভাবে সবকিছু হাসিল করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। যে তখন বলে যা, তোর জন্য আর আমি আনবো না। তখন সে তাকে বলে প্লিজ এনে দে না, এনে দিলে কি আর হবে? তখন আমরা দেখতে পাই একই সাথে তার ফোনে ইউরি এবং কেইফার দুইজনই টেক্সট করে। কেইফার থেকে জিজ্ঞাসা করে তুমি কি এই প্রোগ্রামে যেতে চাও? ইউরি জিজ্ঞাসা করে কাল তোমার কি প্ল্যান রয়েছে? তখন সবকিছু তার মাথার উপর দিয়ে যায়, মনে মনে ভাবে কার মাথায় যে সে কি ভাঙবে। কারণ এই ২ ছেলের মধ্যে সে সবসময় কনফিউজ থাকতো। তারপর সে একটি রেস্টুরেন্টে চলে আসে তার ভাইয়ের জন্য কিছু খাবার নিতে। এখন সে মেনু কার্ড দেখছিল বসে, বসে। কি খাবার নিবে কিছুই বুঝতে পারে না। সে যখন মেনু কার্ড চুজ করছিল তখন তার বন্ধু পিছন থেকে এসে তাকে ভয় দেখায়। ছেলেটির নাম ছিল ডেভিড। ডেভিড তার সামনে এসে বসে আর জিজ্ঞাসা করে কি করছিলে? এতক্ষণ সময় লাগছিল খাবার চুজ করতে? আর এত মনোযোগ দিয়ে কেন খাবার চুজ করছিলে? তখন সে তাকে জানায় যে এমনিতেই। সিয়েন তখন তাকে টেক্সট করে জিজ্ঞাসা করে আমার খাবার কোথায়? সে বলে আসছে রাস্তায়। তারপর আমরা দেখতে পাই সে তার খাবার নিয়ে চলে আসে। যে ডেভিডকে ধন্যবাদ জানায়। ডেভিড বলে তুমি কি এই খাবার খাওয়ার জন্য বাসা থেকে এসেছো? এটা তো তোমার জন্য সিয়েনও নিয়ে যেতে পারতো। তখন সে বলে সিয়েন আমার জন্য খাবার নিয়ে যাবে? সেই তো আমাকে উল্টো পাঠিয়েছে খাবার নেওয়ার জন্য। তখন সে বলে ও আচ্ছা। এদিকে কেইফার থেকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। এটা দেখে সে নিজের মনে মনে বলতে শুরু করে, মোটামুটি একটু জোরেই বলছিল, তোমাকে কেন বলতে যাবো যে আমি কোথায় আছি কি করছি? এইসব কি বলা প্রয়োজন? তখন ডেভিড তাকে বলে যে আচ্ছা তোমার কি তার সাথে রিলেশন রয়েছে? তখন সে এই কথা শুনে তার মুখ থেকে আইসক্রিম তার উপরে পড়ে যায়। তারপর সে ডেভিডের গালে পড়া আইসক্রিমগুলো ক্লিন করে দেয়। তখন ডেভিডের নজর পড়ে যায় তার গলায় থাকা চেনের উপর। সে তার চেন নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আর তখন তার মনে পড়ে যায় এই চেনটি হয়তো সেই তাকে দিয়েছিল। তবে এখানে যে যার মনেই ছিল না এই নেকলেসটি তাকে কে দিয়েছিল। সে কোনোভাবেই যেন মনে করতে পারছিল না। তখন সে তাকে বলে আচ্ছা তোমার কি মনে আছে কে দিয়েছে? ডেভিড কিছুটা হিং দিলে সে বুঝতে পারে এটা তাকে ফার্সি দিয়েছে। তখন সে তাকে জানায় যে ফার্সির সাথে কি তোমার কন্ট্যাক্ট রয়েছে? কারণ অনেকদিন যাবৎ ফার্সির সাথে আমার কোনো কথা হয় না। সে এই ফাঁকে তার একটি পিকচার উঠিয়ে নেয়। তারপর সে সাথে সাথে এটা ফার্সিকে পাঠায়। ফার্সি তখন তাকে জানায় রিংটি যাতে সে এখান থেকে খুলে ফেলে, না হয় কিন্তু তার অবস্থা সে খারাপ করে দিবে। এটা শুনে যে বুঝতেই পারে না যে তাকে সে কেন এটা বলল। সকালবেলায় যখন তার ঘুম ভাঙে তখন সিয়েন তার পিকচার ওঠাতে শুরু করে। সে তাকে বলে কি হয়েছে, কেন সে তার পিকচার ওঠাচ্ছে। তখন সিয়েন বলে তোর চোখ ভূতের মতো হয়ে যাচ্ছে, অনেক বড় বড়। তখন সে বলে আচ্ছা চল আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন সে তাকে বলে তুই ইমানের সাথে চলে যা, আমি যেতে পারবো না। আমার আসলে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতে হবে। এখানে সে আরো বেশি রেগে যায়। তখনই তাকে কেইফার কল করে জিজ্ঞাসা করে কি করছো তুমি?
যে তার কোনো রেসপন্স করে না। তখন কেইফার বলে, "আমি কাল থেকে তোমাকে নাকাদার টেক্সট করে যাচ্ছি। কেন তুমি কোনো রেসপন্স করছো না?" তখন সে তাকে জানায় সে নাকি বিজি ছিল আর সে এখন ইমানের সাথে শপিং করতে যাবে। তারপর কেইফার কলটি কেটে দেয়। এদিকে সিয়ানকে দেখানো হয়, সে তাকে বলে, "তুই চলে যা ইমানের সাথে। আমার যখন সময় হবে তোকে গিয়ে রিসিভ করে নিব।" তারপর সে নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর সে দেখতে পায় তাকে নিয়ে ২ টি ছেলে হাসাহাসি করছিল। সে এইসব ইগনোর করে। তখনই এখানে ইমান চলে আসে তার সাথে শপিং করতে যাওয়ার জন্য। ২ জন মিলে তারা একটি গ্রোসারি শপে যায় আর শপিং করতে শুরু করে। এখানে জেজের প্রয়োজনীয় জিনিসগুলো সে কিনতে শুরু করে। জেজে আসলে কিছুটা চিন্তিত ছিল, যার কারণে সে বারবার শুধু কেইফারকে আর ইউরিকেই তার নজরে দেখছিল। মানে যেদিকেই তাকাচ্ছিল হয় সে ইউরিকে দেখছিল, না হয় কেইফারকে। এটার পেছনেও কারণ রয়েছে, কারণ সে এই সম্পর্কেই বেশি চিন্তা করছিল। তখনই তার সামনে সে কেইফারকে দেখতে পায়। প্রথমে তো সে কল্পনা মনে করে, তারপর সে বুঝতে পারে কেইফার বাস্তবেই এখানে রয়েছে। জেজে জিজ্ঞাসা করে, "তুমি এখানে কি করছো?" তখন সে তাকে জানায় যে, "আমি তোমার সাথে দেখা করতে কারণ তুমি আমার কোনো টেক্সটের রেসপন্স করছিলে না। তাছাড়াও কোনো উত্তর কেন দিচ্ছিলে না এটা আগে বলো।" তখন সে বলে যে, "আমি একটু বিজি ছিলাম তাই তোমার কোনো টেক্সটের উত্তর দিতে পারিনি।" তখন সে তাকে বলে, "চলো আমরা একসাথে শপিং করি।" কেইফার তার হাতে হাত ধরে শপিং মলের দিকে ঘুরতে শুরু করে। কিন্তু এটা জেজের একদমই ভালো লাগে না। সে এখানে কিছুটা আনইজি ফিল করতে শুরু করে। কেইফার তখন তাকে বলে যে, "তোমার বাবা সম্পর্কে আমি কিছু তথ্য পেয়েছি। তুমি শপিং শেষ করে বাহিরে চলে আসো, তারপর কথা হবে।" তারপর আমরা জেজেকে দেখতে পাই সে তার বন্ধুদের সাথে শপিং করে যখন যাচ্ছিল, তখন সে সিয়েন আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। তারপর তারা তাদের একটি পিকচার উঠিয়ে নিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা কেইফারকে দেখতে পাই, যে কিনা জেজেকে তার বাসায় নিয়ে আসে। যে তার কার কালেকশনগুলো দেখে বলে, "তোমার প্রত্যেকটি কার অনেক বেশি সুন্দর।" তখন কেইফার তাকে বলে, "আচ্ছা, তোমার কি পছন্দ হয়েছে? তুমি কোনটা নিতে চাও? যেটা তোমার ভালো লাগে ওইটাই নিতে পারো। তুমি যদি চাও আমার বাড়িটাও আমি তোমার নামেই লিখে দিতে পারি।" তখন সে বলে, "এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না?" কেইফার তখন বলে, "এখানে বাড়াবাড়ির কি হলো? বাড়াবাড়ির তো তুমি কিছুই দেখোনি। তুমি তোমার মাথায় একটি কথা সেট করে নাও, ইউরিকে যদি তুমি বিয়ে না করো, তাহলে তুমি যা চাও তাই পাবে।" তখন সে বলে, "আমি কি কোনো প্রোডাক্ট?" তখন আবার সে বলে যে, "না, তার মানে আমি কথাটি চেঞ্জ করে দেই। আমি তোমার বিপদে সবসময় তোমার পাশে আছি।" যে একটু ভিতরের দিকে যেতে শুরু করে। তখন সে দেখতে পায় এখানে তার অনেক বন্ধুরা রয়েছে, যারা কিনা তার বাসায় এনজয় করছিল। তারপর সে ল্যাপটপ খুলে তাকে কিছু পিকচার দেখায়। পিকগুলো নিউ ইয়র্কের ছিল। আর তাছাড়াও জেজের বাবার সাথে ফার্সি ছিল। এটা দেখে সে কনফিউজ হয়ে যায়। ফার্সির সাথে তার কি সম্পর্ক? তখন কেইফার তাকে জানায় এই বিষয়গুলো নিয়ে যাতে সে কোনো চিন্তা না করে। সব সময় সে জেজের সাথেই আছে। এটা শুনে জেজে কিছুটা শান্তি খুঁজে পায়। যে বাসায় এসে একা একা চিন্তা করতে শুরু করে। আসলে তার সাথে কি ঘটছে? তখন সিয়েন তাকে এসে বলে, "কি হয়েছে? চিন্তা কেন করছো?" তখন সে তাকে জানায় তার বাবার সম্পর্কে সে কিছু জিনিস জানতে পেরেছে। এটা শুনে সিয়েন বলে যে, "এটা তো ভালো বিষয়।" যে তখন বলে, "হ্যাঁ, ভালো বিষয়। কিন্তু বিষয়গুলো আমি কেন জানি না মেনে নিতে পারছি না।" তখন সে বলে, "হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার ছিল। আমার বোন বলেছে আমাকে অনেক সুন্দর একটি বাসা গিফট করবে। আমি ওই জায়গায় আমার সার্ভেন্টদের নিয়ে থাকবো।" এটা শুনে যে তার দিকে তাকায়। সিয়েন তখন বলে, "চিন্তার কোনো কারণ নেই। একটি সার্ভেন্টের পোস্ট তোমার জন্য খালি রেখে দিব। তুমি চাইলে জয়েন করতে পারো।" এটা শুনে সে সিয়েনকে তাড়িয়ে দেয় এখান থেকে। সিন পরিবর্তন হয়, সে ডেভিডের সাথে কথা বলছিল। সে ডেভিডকে বলে, "দেখো, তোমাকে কিছু কথা বলি। তুমি ফার্সিকে বলে দিও তার সাথে আমার কি সম্পর্ক, এটা যদি সে রিভিল না করে, আজকের পর থেকে আমি তার সাথে কখনোই কন্ট্যাক্ট করব না।" এদিকে আমরা ফার্সি এবং ডেভিডকে দেখতে পাই তারা ফোনে কথা বলছিল। ফার্সি তখন বলে, "তুমি খুব ভালো করেই জানো আমি কেন তোমাকে তার জন্য রেখেছি। তোমার গার্লফ্রেন্ডের চিকিৎসা কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে। তুমি শুধুমাত্র জেজেকে দেখে রাখবে। তার মানে এই নয় যে তুমি তার সাথে রিলেশনে জড়াবে বা তাকে পছন্দ করতে শুরু করবে। এইসব বিষয়ে তুমি সেফ থাকো।" ডেভিড তখন আমরা দেখতে পাই জেজের পিকচারের দিকে তাকিয়ে থাকে। ডেভিডের সাথে ফোনে কথা শেষ হলে ফার্সি যখন বসেছিল, তখন ফার্সির মা তার সাথে দেখা করতে আসে। ফার্সি তখন তার মাকে জানায় সে দেশে যেতে চায়। ফার্সির মা তখন তাকে জানায় যে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই সে এখান থেকে যেতে পারবে না। তখনই এখানে ফার্সির বাবা চলে আসে। সিন শিফট হয় জেজের কাছে। ইউরি তাকে কল করে জানায় যে তারা একসাথে চার্চে যেতে চায়। জেজে কি ফ্রি রয়েছে? তখন সে আমতা আমতা করতে বলতে শুরু করে, "হ্যাঁ, আমি ফ্রি আছি।"
তখনই আবার তাকে কেইফার টেক্সট করে জানায় যে তুমি কি ফ্রি। যে এখানে অনেক বেশি রাগ হয়, তার মনে মনে চিন্তা করতে শুরু করে এদের কি একসাথেই টেক্সট করতে হয়। তারপর সে তৈরি হয়ে এখান থেকে বাহিরে যেতে চায়। আন্টি তখন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন সে তাকে জানায় যে ইউরির সাথে সে একটু ঘুরতে যাচ্ছে। আসলে তারা চার্চে যাচ্ছে। তারপর তারা দুইজন চার্চে চলে যায়। চার্চে গিয়ে দুইজন বসেছিল, প্রার্থনা করছিল। তখন চার্চে থাকা কিছু মেয়েরা ইউরিকে দেখে অনেক কিউট বলে, আর তার সাথে জেজেকে দেখে বলে চাপড়ি গার্লফ্রেন্ড। এটা শোনার পর তার অনেক বেশি খারাপ লাগে। জেজে মনে মনে ভাবে যে ইউরি কেন এখন পর্যন্ত আমার সাথে রয়েছে। ইউরি তখন বলে যে দেখো, তোমার সৌন্দর্য দিয়ে আমি তোমাকে কখনো পছন্দ করিনি, আমার কাছে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। তারপর তাকে নিয়ে তার হোটেলে যায়। এখানে তারা বসে খাবার খাচ্ছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা জানতে পারি যে একদিন বলেছিল তার কাপকেক পছন্দ, যার কারণে সে এগুলো নিয়ে এসেছিল। তারপর সে ইউরির ছোটবেলার অ্যালবাম দেখতে শুরু করে। অ্যালবামের মধ্যে তাদের বন্ধুদের একসাথে একটি পিকচার খুঁজে পায়। ইউরি তখন বলে এটা আমাদের একসাথে শেষ পিকচার ছিল। তারপর তারা তাদের রান্নাঘরে চলে যায় একসাথে রান্না করার জন্য। এখানে ইউরি তাকে বলে যে আমি তোমাকে কিছু জাপানিজ ভাষা শেখাবো। যে বলে কেন, আমি জাপানিজ ভাষা শিখতে যাব কেন? তখন ইউরি তাকে জানায় যে আমরা তো বিয়ের পর জাপান শিফট হচ্ছি, তাই না? তাহলে ওই জায়গার ভাষা তো তোমাকে শিখতেই হবে। জেজের মন না থাকলেও সে শিখতে চায়, সে কিছু ওয়ার্ড বলেও। তখন ইউরি তাকে লাস্ট পর্যন্ত জাপানিজ ভাষায় আই লাভ ইউ বলে, কিন্তু জেজে এটা বলতে চায় না। তারপর আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা তার গালে কিস করে বসে। এটা দেখার পর জেজে অনেকটাই নার্ভাস ফিল করে, আর সে তার আঙুল কেটে ফেলে। জেজের আঙুল থেকে যখন রক্ত ঝরছিল তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, আর তার মাথা ঘুরতে শুরু করে। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। ইউরি তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে এই ট্রমা থেকে বের হতে পারছিল না। এখান থেকে আমরা জানতে পারি তার অতীত অনেক ভয়ানক ছিল। হয়তো অতীতে তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যেগুলো সে ঘটাতে চায়নি। সে একটি জায়গায় একা একা চুপচাপ বসে থাকে। ইউরি তার জন্য পানি নিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাকে জানায় যে তার সাথে সে সবসময় আছে। তাকে কোনো বিষয় নিয়ে অযথা চিন্তা করতে হবে না। বিয়ের পর সে তার সবচেয়ে বেশি খেয়াল রাখবে। সবসময় তার পাশে থাকবে। তাকে কখনোই নিজের চোখের আড়াল করবে না। এই কথাগুলো যে শুধু শুনছিল, কিন্তু তার মনে কোনো কিছুই এফেক্ট করে না। কারণ সে তো ইউরিকে তেমন পছন্দ করত না। তবে জেজের হাতে কিছু ছিল না, সে চাইলেও কিছু করতে পারতো না। ইউরির সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে, যার কারণে সে বাধ্য হয়ে ইউরির সাথে কথা বলছে। ইউরি তাকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, তুমি থাকো, আমি আসছি। তারপর আমরা দেখতে পাই সন্ধ্যার দিকে ইউরি তাকে তার বাসার সামনে পৌঁছে দিয়ে আসে। ইউরি যখন তাকে তার বাসার সামনে রেখে আসে, তখন সে তাকে জানায় আচ্ছা তুমি চলে যাও, আমি একটু পর বাসার ভিতরে যাব। ইউরি তখন তাকে বলে যে তুমি ভিতরে চলে যাও, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। কিন্তু ইউরি এখান থেকে চলে যাওয়ার পরই কেইফার চলে আসে আর তাকে গাড়িতে বসতে বলে। সে আর কিছু করতে পারে না, গাড়িতে বসে পড়ে। তখন কেইফার তাকে জানায় তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলার চেষ্টা করছি? তুমি ইউরির সাথে কেন ছিলে? তোমাকে আমি ইউরির সাথে কখনোই সহ্য করতে পারি না। তুমি এক কেইফার তখন তাকে বলে তুমি সারাদিন তার সাথে ছিলে। তুমি কি তাকে ভালোবাসো? তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার এনগেজমেন্ট তুমি অ্যাকসেপ্ট কেন করলে? তখন সে তাকে বলে যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, যার কারণে তার এনগেজমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি। এটা শোনার পর কেইফারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কান্না করতে করতে বলে যে তুমি যে বলো যে এইসব সবকিছু মিথ্যে। তুমি এইসব মানো না, বা এইসব কোনো কিছুই সত্যি নয়। সবাই কেন ইউরিকে সাপোর্ট করে? সবাই ইউরিকে দুর্বল মনে করে, সবসময় সাপোর্ট করে। আর আমাকে অনেক বেশি স্ট্রং মনে করে। কিন্তু আমি এতটা স্ট্রংও নই। ছোটবেলা থেকেই আমি আমার বাবা-মাকে হারিয়েছি। বাবা থাকার পরেও বাবা নেই। আর মা তো মারা গিয়েছে। আমি যে নিজেকে কতটা অসহায় ফিল করি এটা কি তুমি বুঝতে পারো? তুমি কেন আমাকে কষ্ট দাও? তুমি আমাকে কষ্ট না দিলেও তো পারো। প্লিজ আমার সাথে এমনটা করো না। সে তাকে দেখে অনেক বেশি কান্না করতে শুরু করে আর বলে যে প্লিজ যে আমাকে ছেড়ে যেও না। আমি চাই না তোমার থেকে আলাদা হতে। আমি তোমাকে সবসময় ভালোবাসি আর ভালোবেসে যাব। আমি একবার নয় বারবার বলেছি তুমি শুধু আমার আর আমি তোমার। এই কথা বলে সে জেজেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এক পর্যায়ে জেজে তার ফিলিংস কন্ট্রোল না করতে পেরে তাকে বলেই দেয় যে সে ইউরিকে নয় কেফারকেই ভালোবাসে। কিন্তু তার যেহেতু ফ্যামিলি প্রবলেম রয়েছে, যার কারণে তার ইউরির সাথে এঙ্গেজমেন্টটি রাখতে বাধ্য হয়েছে।